আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের ক্লাস 8-এর মাদ্রাসা বোর্ডের গণিত পরীক্ষা এবং বিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে। তা আজকে আমরা সেই গণিত পরীক্ষার প্রশ্ন সলভ করার জন্য এসেছি। তা আমরা কথা বেশি না বলে আমরা আমাদের কাজের দিকে মনোযোগ দিই। তো প্রথম কোশ্চেনটা করেছে কি, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? কথাটার মানেটা কি? 1 থেকে 100 পর্যন্ত কতগুলো বর্গ সংখ্যা আছে, বা প্রত্যেক 1 থেকে 100 পর্যন্ত সাপোজ যত 1 থেকে 100 পর্যন্ত আমাদের সংখ্যা রয়েছে 100টা, তার মধ্যে কতগুলো সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের অন্তর্গত, অর্থাৎ দুইটি সংখ্যার বর্গের অন্তর্গতটার অর্থ কি? আমি যদি 1কে স্কোয়ার করি এবং 2কে যদি স্কোয়ার করি, তাহলে কি দুইটি সংখ্যার বর্গ হইল না? এটা 1-এর উপরে স্কোয়ার, 1-এর বর্গ, এবং 2-এর বর্গ কত? 1-এর বর্গ কথার অর্থ কি? 1 যোগ 2-এর বর্গ কথার অর্থ কি? 4। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। এইভাবে আমরা যদি 2কে বর্গ করি এবং 3কে বর্গ করি, কত আসবে অ্যান্সার? 2-এর বর্গ 4 প্লাস 3-এর বর্গ 9, 9 আর 4 যোগ করলে 13। ঠিক এইভাবে কতগুলো 1 থেকে 100-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, যেমন 5 আসলো, 13 আসলো, যে এই সংখ্যাগুলোকে আমরা দুইটা সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারি। তো 1 থেকে 100-এর মধ্যে আমরা এরকম কতগুলো সংখ্যা পাবো যে দুগুলো সংখ্যাগুলোকে আমরা বর্গ দ্বারা বর্গের যোগফল রূপে প্রকাশ করতে পারবো দুইটি সংখ্যা? এরকম সংখ্যা আছে মোট 35টি। এরকম সংখ্যা রয়েছে কয়টি? মোট 35টি। এই হিসাবটা হয়তো আমরা যদি এখন দেখাইতে যাই অনেক সময় লাগবে, কারণ 1-এর সাথে 1-এর বর্গ যোগ 2-এর বর্গ, 1-এর বর্গ যোগ 3-এর বর্গ হতে পারে, 1-এর বর্গের সাথে 4-এর বর্গ যোগ করতে পারি, 1-এর বর্গের সাথে 5-এর বর্গ যোগ করতে পারি, 1-এর বর্গের সাথে এইভাবে অনেক অনেক একদম শেষ করতে হলে শেষই হবে না। অতএব জিনিসটা আমাদেরকে মুখস্থ রাখাই শ্রেয় হবে। আচ্ছা, যাই হোক, আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা খুবই সহজ কোশ্চেন করেছে। 2 নম্বর কোশ্চেনটা আমাদেরকে বলেছে কি, আমি একটু কোশ্চেনগুলো পড়ি। বার্ষিক 3% হার মুনাফায় 1100 টাকার 2 বছরের মুনাফা কত? অত্যন্ত সহজ। এটা যারা সুদ কষার অঙ্কগুলো যারা পারো, তারা একটা সূত্রের মাধ্যমে অঙ্কটা কিন্তু করতে পারবে। সূত্রটাকে আমরা একটু জানি। আমরা কি জানি? আই সমান সমান পি এন আর। এখানে আই মানে কি? আই মানে হলো মুনাফা। আচ্ছা, আই সমান সমান পি এন আর। আই মানে কি? মুনাফা। পি মানে আসল। এন মানে কি? সময়। এটাকে আমরা সাধারণত বছর দ্বারা, কিন্তু এই সময়টাকে এটা সবসময় মনে রাখতে হবে যে সুদ কষার অঙ্কের সময় আমরা যখন এন সমান সমান সময়টাকে নেব, সময়টা যেভাবেই থাকুক না কেন, দিন দিয়ে থাকুক, মাস দিয়ে থাকুক, বছর দিয়ে থাকুক, আমরা সময়টাকে সবসময় বছর দিয়ে হিসাব করব। এরপর আছে কি? আর। আর মানে কি? মুনাফার হার। আর এই মুনাফার হার জিনিসটা কি? 100 টাকায় 1 বছরের মুনাফা। মুনাফার হার আমি আবারও বলছি, 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 4 টাকা থাকে, তাহলে আর সমান সমান কত হবে? 4%। আচ্ছা, দেখুন আমরা কোশ্চেনে যাই। কোশ্চেন বলেছে কি, বার্ষিক 3% হার মুনাফায় 1100 টাকার 2 বছরের মুনাফা কত? তার মানে কি আমাকে আইটা বের করতে বলেছে। আর এখানে তাহলে আমার কি কি দেওয়া আছে? পি। পি মানে হলো আসলে, আমি এখানে আগেই লিখে রাখছি। পি কি দেওয়া আছে? 1100 টাকা। 1100 টাকা। তারপরে ছিল সময় কত দেওয়া আছে? এন। এন মানে কি? সময়। আমি সময়টার কথা কি বলেছিলাম? সময় সবসময় আমাদেরকে বছরে হিসাব করতে হবে। কোশ্চেনের মধ্যে আমাদের এনটা বছরে দেওয়া আছে, অর্থাৎ কোনো সমস্যা নেই। এন সমান সমান দেওয়া আছে 2 বছর। তাহলে আর সমান সমান কত? 3%। এখন আমরা সরাসরি সূত্র দিই। তাহলে আমরা কি জানি? আই সমান সমান পি এন আর। তাহলে কি এখানে আমরা যা শুধু পির মান বসে দিব, এন এর মান বসে দিব, আর এর মান বসে দিব, আমাদের অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে পি কত? 1100 গুণন এন কত? 2 গুণন আর। আরটা কিসে আছে? আমরা আবারও দেখি, আরটা কি 3% আছে না? 3% কথার অর্থ কি? 3/100, অর্থাৎ মুনাফার হার যখন আমরা দেখবো আর এর মানটা তার নিচে সবসময় 100 দ্বারা ভাগ করতে হবে, এটা মনে রাখতে হবে। 100 এখন আমরা কাটাকাটি করি, 0 0 কাটা, 0 0 কাটা, উপর নিচে আর কোনো কিছুই থাকে না। 3×11 33, 33 দুগুণে কত? 66, অথবা 3 দুগুণে 6, 6×11 66 টাকা। তাহলে অতএব কি আই সমান সমান কত? 66 টাকা। তাহলে মুনাফা আমাদের কত? 66 টাকা। তাহলে 3 নম্বর কোশ্চেনটা আমরা সবাই পারবো। 3 নম্বর কোশ্চেনটা দেওয়া আছে এক স্টেওর। এক স্টেওর, এটা তোমাদের মুখস্থ করা পরিমাপ অধ্যায় সবাই তোমরা পেয়ে যাবা। তারপর আমি বলে দিচ্ছি, এক স্টেওর সমান সমান 35.3 ঘন ফুট। তারপর 4 নম্বর কোশ্চেনে আমরা সরাসরি চলে যাই। 4 নম্বর কোশ্চেনটা আমার মানে একের ঘ, কিন্তু আমি একটু লিখতে হয়তো ভুল করেছে।
আচ্ছা হোক, সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, আশা করি। আচ্ছা, তাহলে এইসব অঙ্কের ক্ষেত্রে কি দেওয়া আছে? a প্লাস বি সমান সমান কত? 5, a মাইনাস বি সমান সমান 1। আমাকে কি বের করতে বলছে? 4ab সমান সমান 1। আচ্ছা, এটা খুব মজার জিনিস। 4ab কিন্তু একটা সরাসরি সূত্র আছে। যারা 4ab সূত্র জানো না, ab একটা সূত্র আছে। 4ab সমান সমান আমরা সরাসরি লিখতে পারি কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু, এই সূত্রটা কিন্তু মজার। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আর এখানে যদি আমরা a প্লাস বির মানটা বসাই দিই এবং a মাইনাস বির মানটা বসাই দিই, তাহলে আমরা 4ab এর মানটা পেয়ে যাবো। তাহলে a প্লাস বি সমান সমান কত? 5, তার উপরে কত? a স্কোয়ার মাইনাস a মাইনাস বি মানে কত? 1, তার উপরে কত? a স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 25, মাইনাস 1 স্কোয়ার মানে কত? 1। 25 থেকে 1 বাদ দিলে আমরা কত? 25 থেকে 1 বাদ দিলে কত পাবো আমরা? 24। তাহলে অতএব 4ab সমান, অতএব 4ab সমান সমান কত? আমাদের অ্যান্সার 24। 5 নাম্বারটা কি বলেছে? এক্স কিউব ওয়াই কিউব ডিভাইডেড এ বি, এটার সাথে গুণন কত করতে বলেছে? সি কিউব ডি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। আচ্ছা, গুণনের ক্ষেত্রে আমরা কি জানি? এই ধরনের গুণনের লব হর এবং হর যদি থাকে, গুণনের ক্ষেত্রে আমরা জানি উপরেরটার সাথে নিচেরটা ভাগ হয় এবং উপরের গুলো একসাথে গুণন হয়ে যায়। তাহলে আমরা একই রাশিগুলো কাটাকাটি করবো। দেখতেছি এখানে ওয়াই কিউব মিলে যাচ্ছে, সরাসরি কাটাকাটি দিয়ে দেবো। তারপর উপরে এবার পাওয়ার কত? এক্স কিউবের এখানে 3টা পাওয়ার, এখানে 4টা পাওয়ার। তার মানে কি এখানে 3টা পাওয়ার, এখানে কম পাওয়ার থেকে সেটা সম্পূর্ণভাবে কেটে যাবে। এখানে 4টা কাটা দিয়ে আমরা কত লিখবো? 1 লিখবো। যেহেতু এখানে 3টা, এখানে এটার সাথে এসে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। আর এ বি আর সি কিউব ডি স্কোয়ারের মধ্যে কোনো মিল নেই, সুতরাং আমরা এখানে নিচে কি বসাবো? নিচে কি থাকতেছে? এ বি এক্স, আর উপরে কি থাকতেছে? সি কিউব ডি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। সমান 2, 3, 4 এবং পি সমান সমান 5, 7। আচ্ছা, আমাকে নির্ণয় করতে বলেছে এ কাপ অফ বি। আমি সাধারণত এটাকে কাপ বলে উচ্চারণ করি, অনেকে কি কি বলে জানি না। যাই হোক, যদি কাপ আকারে থাকে এ কাপ অফ বি, দুইটা সেটের যতগুলো উপাদান আছে সব উপাদান আমরা এখানে লিখব। কিন্তু যে উপাদানগুলো কমন থাকবে সেই উপাদানগুলো কয়বার করে লিখবো? একবার করে লিখবো। আমি আবারও বলছি, তাহলে কমন উপাদান দেখ, এ সেট এবং বি সেটের মধ্যে কি কোনো কোনো কমন উপাদান আছে বা কোনো সাধারণ উপাদান আছে? নাই, কারণ এখানে 2, 3, 4 আছে, এখানে 5, 7 আছে, কোনোটার সাথে কোনোটা মিল নাই। সুতরাং এখানে যতগুলো উপাদান আছে সবগুলো আমরা কি করে দিব? একসাথে লিখবো। তার জন্য এটাকে কিন্তু 2, 3, 4, 5, 7 নম্বর কি বলছে? সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক এবং, ওরে বাপরে বাপ, এটা তো অনেক সহজ কোশ্চেন করেছে। এই কোশ্চেনটা কিন্তু অনেকে আবার একটু হাফসল খেয়ে যাবে, কারণ এক্স ওয়াই আবার কখনো একক হতে পারে কিনা। আচ্ছা, যাই হোক, সমকোণী ত্রিভুজের সাথে সমকোণী ত্রিভুজ আগে আঁকি একটা। সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকবে এবং অপর দুই কোণ তো অবশ্যই সূক্ষ্মকোণ থাকবে। আর সমকোণী ত্রিভুজের অতিভুজ আমরা কাকে বলি? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ। তাহলে অতিভুজ এখানে কত বলেছে? এক্স, এবং ভূমি কত বলেছে? ভূমি আমাদেরকে বলেছে ওয়াই। আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলছে লম্ব সমান সমান কত। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য মতে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার অর্থাৎ ভূমি স্কয়ার আমরা কি জানি? এটা পিথাগোরাসের উপপাদ্য মতে কি? আমি আবার সুন্দর করে লিখে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য মতে ভূমি স্কয়ার, একটু নিচে আমরা একটু লাল কালম দিয়ে লিখি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে তোমাদের। ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, আমাদেরকে এখানে কি বের করতে বলেছে? আমাদেরকে বের করতে বলেছে লম্ব সমান সমান কত। তাহলে আমরা লম্ব যেটাকে বের করব সেটাকে আমরা বাম সাইডে রাখবো, এক সাইডে রাখবো, আর ভূমিটাকে এখন ওই পাশে নিয়ে যাবো, কারণ আমরা অতিভুজের মানও দেয়া আছে। আচ্ছা, তাহলে কি লম্ব স্কয়ারটাকে বাম পাশে রাখলাম, ওই পাশে অতিভুজ স্কয়ার তো আছে, অতিভুজ স্কয়ারটাকে ঠিক রাখলাম। তারপরে কি ভূমি স্কয়ারের আগে কি আছে? প্লাস চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে আছে, সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাব। যদি সমান চিহ্নের বাম পাশে প্লাস চিহ্ন থাকে, ডান পাশে চলে গেলে কি আসে? মাইনাস চিহ্ন চলে আসে, মাইনাস ভূমি স্কয়ার। তাহলে এখন কি অতিভুজ স্কয়ার, অতিভুজের মান কত দেয়া আছে? অতিভুজের মান দেয়া আছে এক্স, তার উপরে কত? স্কয়ার, মাইনাস
আচ্ছা, এখানে আমি একটু চিহ্ন দিয়ে দিই, লম্ব স্কোয়ার মাইনাস কত, ভূমি স্কোয়ার মানে কত, ভূমি মানে কত ওয়াই, তার উপরে স্কোয়ার। এখন আমরা কি বের করবো, লম্ব সমান সমান হওয়ার, তাহলে লম্ব সমান সমান আমাদের কি হবে, স্কোয়ার আছে, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যায়, রুট ওভার হয়ে যায় স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে অতএব কি লম্ব সমান সমান কি হবে আমাদের, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার। এটাকে এখন আমরা ভাঙতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা এইভাবেও রাখতে পারি, যেহেতু আমাদেরকে নৈবেত্তিক অ্যান্সার করতে বলেছে, সুতরাং আমরা এইভাবেই রাখবো, কোনো সমস্যা নেই। অথবা এটাকে যদি আমরা সূত্র আকারে ভাঙতে যাই, উৎপাদকে বিশ্লেষণ আকারে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারেও রাখতে পারি, তোমাদের ইচ্ছা। আমি বারবার বলতেছি, তোমরা কিন্তু এটাই আমাদের অ্যান্সার। অথবা কারো যদি ভাঙার ইচ্ছা হয়, সুতরাং তখন আমরা এই আকারেও এটাকে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাও অ্যান্সার, দুটাই অ্যান্সার। তবে আমি মনে করি এটার লেখার কোনো মানে হয় না, কারণ আমাদেরকে শুধু লম্ব সমান সমান বের করতে বলেছে, তো একটু লিখলে একটু আর একটু একই কথা, কারণ এটাকে তো আর আমরা রুটটাকে তো আর কাটা দিতে পারতেছি না এটা করার মাধ্যমে, সুতরাং আমরা এটাই রাখবো। বর্গীয় জ নাম্বার কোশ্চেনটা, মানে এই কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে যে এই পরীক্ষার মধ্যে যদি সব থেকে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে থাকে, আমার কাছে মনে হয়েছে বর্গীয় জ নম্বর কোশ্চেনটা সব থেকে স্ট্যান্ডার্ড। কেন এই কোশ্চেনটাকে আমি স্ট্যান্ডার্ড বলতেছি, অনেক ভালো স্টুডেন্ট যে অনেক ভালো পারে, হয়তো 100-র মধ্যে সে 100ই পাবে, কিন্তু এই কোশ্চেনটার জন্য সে 1 নম্বর কমও পাইতে পারে, কারণ এই কোশ্চেনটা তৎক্ষণাৎ ওই সময়ের মধ্যে অনেক স্টুডেন্ট না বোঝার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, তাহলে কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা বলেছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত। তার মজার জিনিসটা কি, একটা বৃত্তের এটা আমার কেন্দ্র, কি বলেছে বৃত্তের, আমি আচ্ছা শেষ থেকে শুরু করি কোশ্চেনটা, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধটা কত, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এটার আমার কত, 5 সেন্টিমিটার। এবং আর একটা জ্যা কথা বলেছে, জ্যা মানে কি, জ্যা তো জ্যার কত, জ্যার দৈর্ঘ্য কত বলছে, জ্যাটা হলো আমার 8 সেন্টিমিটার জ্যা, অর্থাৎ আমি এই বিটিকে কি ধরতে পারি, জ্যা ধরতে পারি, তাহলে এ বি আমার জ্যা, এ বি জ্যার। আচ্ছা, কোশ্চেনটা আমি আবারও বলি, বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা, অর্থাৎ এই জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু 8 সেন্টিমিটার বলছে, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কিন্তু 8 সেন্টিমিটার বলে নেই, আমাকে বলেছে ওকে একটি বৃত্তের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত, কেন্দ্র থেকে দূরত্ব কত, অর্থাৎ আমাকে এই দূরত্বটা বের করতে বলেছে। অর্থাৎ ও বিন্দু থেকে আমি যদি এ বি জ্যায়ের উপর একটা বিন্দু দেই সি, এই জ্যায়ের দূরত্বটা, অর্থাৎ ও কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দূরত্বটা কত মিটার, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমাকে কি দেয়া আছে, এ বির মান দেওয়া আছে, আমি কিন্তু আবার বুঝতেছি আমার কিন্তু এই একটুকের এসির মানটা দেয়া নেই, আমার কিন্তু এ বির মানটা দেয়া আছে হলো 8 সেন্টিমিটার। এখন অনেকে কি করবে, কোশ্চেনের মধ্যে সবাই অনেকে ভুলটা কি করতে পারে, আমি ছোট্ট একটা বৃত্ত পাশে অঙ্কন করতেছি, সবাই কি করবে, সবাই অঙ্কনটা করবে ও বিন্দু দিয়ে একটা ব্যাসার্ধ থাকবে এই পাশে, হ্যাঁ এটাও কিন্তু ব্যাসার্ধ, কোনো সন্দেহ নেই, এটাকে যদি আমি ও এ বলি, এবং সবাই কি করবে, জ্যাটাকে দিবে এইভাবে যদি তোমরা দাও, মনে করো এটা একটা ব্যাসার্ধ, হ্যাঁ ঠিক আছে, এটাও একটা জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য তোমরা 8 সেন্টিমিটার, এটাও বুঝতে পারলা, কিন্তু এইভাবে কিন্তু তোমরা এই দূরত্বটা কখনোই বের করতে পারবা না। ব্যাসার্ধ আমরা কাকে বলি, কেন্দ্র থেকে পরিধির উপর, অর্থাৎ ব্যাসের অর্ধেককেই আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। এখন ব্যাসের অর্ধেক কি, ব্যাস কাকে বলি, কেন্দ্রগামী যে কোনো জ্যাকেই আমরা তো ব্যাস বলি, আর ব্যাসের অর্ধেককে আমরা যেহেতু জ্যা বলতেছি, তাহলে এটাও আমার একটা কি ব্যাসার্ধ হতে পারে, এটাও একটা ব্যাসার্ধ হতে পারে। সব থেকে মজার বিষয়টা কি, যে জ্যাটা আমরা অঙ্কন করব সেই জ্যায়ের সাথে আমরা কি করবো, ব্যাসার্ধটা মিলিত করে দেবো, ফলে আমার উপকারটা কি হবে, এখানে কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে। ত্রিভুজটা কি অঙ্কন হয়ে গেছে, বৃত্তের, আমি যে এখানেই বললাম যে এখানেই মজাটা, বৃত্তের দৈর্ঘ্যটা আমাকে বলা আছে 8 সেন্টিমিটার, আমাকে কার মানটা বের করতে বলছে, আমাকে ওসি সমান সমান হোয়াট, অর্থাৎ আমাকে বের করতে বলছে ওসি সমান সমান হোয়াট। তাহলে এখন ও এ সমান সমান কত, ও এ সমান সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি ও এর মান জানি। আচ্ছা, ও ত্রিভুজ ও এ সি, ত্রিভুজ ও এ সি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ও এ সিটা কিন্তু সমকোণী ত্রিভুজ। ও এ সি এর মধ্যে কি, ও এটা কি আমার অতিভুজ, অতিভুজ ও এ সমান সমান কত, 5 সেন্টিমিটার। এসির মানটা কি আমরা জানি, ভূমি, এসি সমান সমান, এই যে এসির মানটা যদি আমরা বের করতে পারি, আমাকে তো ওসি সমান সমান, আমাকে কিন্তু লম্ব ওসি সমান সমান বের করতে হবে, লম্ব ওসি সমান সমান
হোয়াট, এই ওসিটা কিন্তু আমাকে বের করতে হবে। তার জন্য আমরা কি করবো, এসির মানটা লাগবে। তাহলে এসির মানটা আমরা কিভাবে বের করবো, এসিটা কি এবি এর অর্ধেক। কেন অর্ধেক, ওই যে আমি একটু আগে বললাম যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে কি, এবি জ্যার উপর অঙ্কিত লম্ব কোনটা, ওসি। ওসি লম্বটা কি করছে, এবি জ্যাকে সমান 2 ভাগে ভাগ করছে। অর্থাৎ মানে কি, এসি এবং বিসি এর দূরত্ব কি সমান, অর্থাৎ সমান 2 ভাগে যদি ভাগ করছে তাহলে কি এসি সমান সমান আমরা কি বলতে পারি, এবি ভাগ 2। এবির মান কত 8 ডিভাইডেড কত 2, 8 মানে তাহলে কত সেন্টিমিটার, 8 থেকে 2 কে ভাগ করলে আমরা কত পাবো, 4 সেন্টিমিটার। তার মানে কি এসির মানটা কত, 4 সেন্টিমিটার। তাহলে এখন এখান থেকে কি আমরা তাহলে এসির মান পাইলাম 4 সেন্টিমিটার। তাহলে এই যে একটু আমরা 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাহলে এটা কিন্তু আমরা সহজে অনুধাবন করতে পারবো যে এটার মানটা কত, 3 সেন্টিমিটার। যাই হোক, আমরা এখন হলো ওই পিথাগোরাসের উপপাদ্য মতে সূত্রটা দেবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য মতে কি হবে, আচ্ছা আমি এখানে শুধুমাত্র পিথাগোরাসটাই লিখলাম, ঠিক আছে। পিথাগোরাস মতে আমরা কি লিখতে পারি, ওএস ত্রিভুজ ওএসিতে, ত্রিভুজ ওএসিতে কি লিখতে পারি, ভূমি লম্ব স্কয়ার, লম্ব মানে কোনটা, ওসি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার মানে কত, এসি স্কয়ার, এবং অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মানে কত, ওএ স্কয়ার। এখান থেকে আমরা কার মান বের করবো, ওসির মান বের করবো। তাহলে ওসি স্কয়ার সমান সমান কত, ওএ স্কয়ার মাইনাস এসি স্কয়ার। ওসি স্কয়ার সমান সমান ওএ মানে কত, ওএ মানে কত 5 তার উপরে স্কয়ার, মাইনাস এসি মানে কত 4 তার উপরে স্কয়ার। 5 স্কয়ার মানে কত 25, 4 স্কয়ার মানে কত 16। তাহলে ওসি স্কয়ার মানে কত, ওসি স্কয়ার মানে হচ্ছে হলো 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9। তাহলে ওসির মান আমরা কত পেলাম, ওসি সমান সমান আমরা ওসি স্কয়ার সমান সমান 9 পেলাম। তাহলে অতএব ওসি সমান সমান কত হবে, স্কয়ার পাই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে 9 এর উপর রুট হবে। তাহলে অতএব ওসি সমান সমান রুট ওভার 9 মানে কত, আমরা অ্যান্সার কত পাবো, 3 সেন্টিমিটার। এখন তোমাদেরকে বলি, তোমাদেরকে হয়তো আমি এত দূর লাগাইলাম যাতে তোমরা জিনিসটা ফুলফিল ভাবে বুঝতে পারো, কিন্তু যখন তোমরা অঙ্কটা করবো তখন কিন্তু এত সময় লাগবে না যদি তোমরা জিনিসটা থিমটা ভালো করে বুঝতে পারো। তোমরা কি করবে, সরাসরি আমরা কি বুঝতেছি যে মানে এবির যে এবির দৈর্ঘ্য কত, এবির দৈর্ঘ্য এবি সমান সমান কত 8, 8কে 8-এর অর্ধেক তো এইটা, তাহলে এসি হলো 8-এর অর্ধেক, এবিটা এসির অর্ধেক, এসি হলো এবি এর অর্ধেক যেহেতু, সেজন্য এবির মান যেহেতু 8, তাহলে এসির মান কত হবে 4। তখন তোমরা সরাসরি পিথাগোরাসের উপপাদ্য তোমাদেরকে যেহেতু তোমরা নৈবেদ্য করতেছো, তোমরা তো আর এইভাবে সূত্র লিখবে না যে পিথাগোরাস অমুক টমুক এত তত মতে, তোমরা ডাইরেক্ট কি করে দিবা যে 5 স্কয়ার, তোমরা ডাইরেক্ট কি করবে 5 স্কয়ার মানে 4 স্কয়ার, যেহেতু তোমাদের করতে করতে অভ্যস্ত হয়ে যাবে। 5 স্কয়ার মানে কত 25, 4 স্কয়ার মানে কত 16, 25 থেকে 16 বাদ দিলে কত 9, এই 9 কে আমরা রুট ওভার করবো, করলে অ্যান্সার কত আসবে 3, এক লাইনে অ্যান্সার হয়ে যাবে যেহেতু তোমরা জিনিসটা থিমটা যদি ভালো করে বুঝতে পারো। আচ্ছা এরপরে কি আসতেছে, 16, 8, 7, 6, 23-এর গড় কত, এটাকে আমাকে করতে হবে, ক্লাস 5-এর অঙ্ক এটা, তোমরাই করবা। আচ্ছা তারপর করাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা ঝ নাম্বার কি বলেছে, 16। আচ্ছা আমি বোধহয় এক একবার সংখ্যায় মান দিচ্ছি, এক একবার তোমাদের কাছে এলোমেলো মনে হতে পারে, এটা হলো 9 নাম্বার, ঠিক আছে। আচ্ছা 16, 8, 7, 6, 23, এটার গড় কত, গড়ের জন্য আমরা কি করবো, এখানে সংখ্যাগুলো সবগুলো কি করে দিব, যোগ করে দিব, 16 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 23। আমরা ছোটবেলা ক্লাস 5 থেকে জানি গড় মানে কত, সংখ্যাগুলোর যোগফল বা রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশির সংখ্যা কয়টা এখানে আছে, 1, 2, 3, 4, 5টা, এখানে 5 রেখে দাও। এখন তোমরা সরাসরি যোগ করো, 16 আর 8-এ কত 24, 24-এর সাথে কত 31, 31-এর সাথে কত 37, 37 আর 23-এ কত 60, 37 আর 23-এ কত 60। তাহলে উপরে আমাদের কত আসবে 60, মুখে মুখে আমরা কিন্তু এই হিসাবগুলো করে ফেলতে পারি। 60 ভাগ কত 5, 60-কে 5 দিয়ে ভাগ করলে কত, 5 1-কে 5, 5 বরং 60, অ্যান্সার আমাদের কত 12। তোমাদের ক্যালকুলেটারও লাগবে না, ক্যালকুলেটারে বরং তোমাদের সময়টা বেশি লাগবে। তোমরা যদি মুখে মুখে হিসাবটা করতে পারো, তোমাদের ক্যালকুলেটারে এটার থেকে যে ক্যালকুলেটারে করবে তাতে এইভাবে ক্যালকুলেটার করতে হবে, একবার 16 লিখতে হবে, একবার 8 লিখতে হবে, 7 লিখতে হবে। আর যদি তোমরা মুখে মুখে হিসাবটা পারো, তোমাদের কয় সেকেন্ড লাগলো, আমার এটা খুব সম্ভবত 10 সেকেন্ডও লাগেনি। আচ্ছা 10 নম্বর কি বলেছে, মধ্যক কত, মধ্যক। আচ্ছা সংখ্যাগুলো আগে আমরা লিখি, মধ্যক বের করার নিয়মটা আমি আমার স্টুডেন্টকে কিভাবে শিখে, 7, 6, 3, 5, 8, 15, 23। তাহলে তোমরা এখান থেকে, এটা তো অনেক কম সংখ্যা দিয়েছে, কয়টা সংখ্যা দিয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7টা দিয়েছে। আচ্ছা 7টা তোমাদেরকে এত সহজ করে দিয়েছে, আসলে কিছু বলার নাই, মানে
এখানে যদি জোর থাকতো তাও আমার কিছু করার ছিল, এখানে তো তোমরা নিজেরাই বুঝতে পারো যে এখানে আসলে মধ্যক কোনটা। তাহলে মধ্যক বের করার আগে তোমরা যে উপাত্তগুলো দেওয়া থাকবে, উপাত্তগুলোকে তোমরা কি করবা, ছোট থেকে বড় আকারে সাজাবা। কি আকারে সাজাবা বলো তো দেখি? ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কত? 3, তারপরে কত 5, তারপরে কত 6, তারপরে 7, তারপরে ছিল 8, তারপর 15, তারপরে 23। এখন মধ্যক কত? উপাত্তের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে মধ্যক কয়টা পাবো আমরা? একটা। কততম সংখ্যাটা মধ্যক হবে? উপাত্ত যদি বেজোড় হয়, উপাত্ত যদি বেজোড় হয়, মধ্যক হবে একটি। এবং সেই মধ্যকটা কি হবে? তখন মধ্যক নির্ণয়ের সূত্রটা কি? কততম পদটা মধ্যক হবে? n+1 ডিভাইডেড 2তম পদটি হবে মধ্যক। তাহলে এখানে n+1 মানে n মানে হলো উপাত্তের সংখ্যা, n হলো উপাত্ত সংখ্যা। তাহলে এখানে n এর মান কত? 7, তার সাথে কত 1 ডিভাইডেড 2, 7 আর 1 কত 8 ডিভাইডেড 2 মানে কত 4। অর্থাৎ 4 নম্বরে যে পদটা আছে সেটাই হবে আমাদের মধ্যক। তাহলে 4তম পদটাকে 1 2 3 4, 4তম পদ হলো আমাদের 7। তাহলে এখানে মধ্যক কোনটা হবে আমাদের? 7 হবে।